আজকে সব থেকে বড় খবর যেটা কিছুক্ষণ আগেই আমরা দেখাচ্ছিলাম, দেবাশিস ধর বীরভূমের বিজেপি প্রার্থী, তার মনোনয়ন বাতিল এবং বিপদ আঁচ করেই গতকাল বীরভূমের বিজেপি প্রার্থী দেবাশিস ধরের সঙ্গে আরো এক বিজেপি প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন দেবতনু ভট্টাচার্য। তিনি আসানসোলের মানুষ এবং তাকে আবার বীরভূমের প্রার্থী করার পরিকল্পনা। বিকেল 3টের মধ্যে ঘোষণা করবে নির্বাচন কমিশন যে দেবাশিস ধরের বাতিল কি না সেটা ঘোষণা করবে, কারণ এর মধ্যেই ত্রুটিযুক্ত মনোনয়ন খুঁজে পেয়েছে নির্বাচন কমিশন এবং নির্বাচন কমিশনের এই ঘোষণা আর কিছুক্ষণের মধ্যেই হয়তো হবে। কিন্তু তার আগে সবাই জেনে গেছেন মোটামুটিভাবে যে হতে চলেছে একেবারে বাতিলই বলা যায় দেবাশিস ধরের মনোনয়ন। সেই দেবাশিস ধর যার মনোনয়ন বাতিল, কি বলছেন তিনি? সার্টিফিকেট যেটা ওনারা সেই ইস্যুটা রেজ করেছে, ওটা না হলে নাকি টেকনিক্যাল ফল্টের জন্য ওটা বাতিল করা হবে। প্রচারের মতো চলবে, আদালতের দ্বারস্থ হব, মাননীয় আদালত আমায় উচ্চ আদালত নির্দেশ দেয় আমি প্রার্থী হিসাবে দাঁড়াবো, না হলে সেক্ষেত্রে অন্য কেউ প্রার্থী হবে। প্রচারের মতো চলবে। এই দেবাশিস ধরের নাম অনেক পরে ঘোষণা হয়েছিল। সেই দেবাশিস ধর প্রাক্তন আইপিএস। এই দেবাশিস ধরকে নিয়ে অসন্তোষ ছিল বিজেপির মধ্যেই। অনেকে চেয়েছিলেন দুধকুমার মণ্ডল বিজেপি প্রার্থী হোক, কিন্তু জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছিলাম বিজেপি নেতা, তিনি সমস্ত অস্বীকার করলেন। তিনি বললেন কোনো অস্বস্তি নেই বিজেপির মধ্যে, দেবতনু ভট্টাচার্যই হন বা দেবাশিস ধরই হন, জয়ী হবে বিজেপি। দেবাশিস বাবু আমাদের প্রথম ক্যান্ডিডেট ছিলেন, কিন্তু আমরা বিকল্প প্রার্থী হিসেবে দেবতনু ভট্টাচার্যকে আমরা গতকালই নমিনেশন করিয়ে রেখেছিলাম। এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের প্রার্থী দেবতনু ভট্টাচার্য। কেষ্টহীন বীরভূম পদ্মহীন হবে না। বীরভূমের সংগঠনকে গত 2 বছর ধরে তিলে তিলে গড়ে তুলেছেন যিনি, যে ব্যক্তিটি, তার নাম হচ্ছে দেবতনু ভট্টাচার্য। সুতরাং দেবতনু ভট্টাচার্যর এই সিট জিতবে, এটা আপনারা দেখে নেবেন। ঠিকই, জেতার আশা তো সবাই রাখবে। সুমন ভট্টাচার্যর কাছে ব্রেকের আগে যে প্রশ্নটা নিয়ে আমি একটু যোগ করে দিয়ে যে দুধকুমার মণ্ডলের প্রার্থী বললাম, গুছিয়ে কি উঠতে পারেনি? এই সিদ্ধান্তে উপনীত হওয়া যায় বিজেপি? না, আমি জগন্নাথের একটা বক্তব্যের সাথে একমত যে দেবতনু ভট্টাচার্যকে ওখানে প্রার্থী করাটা বিজেপির জন্য ভালো হতে পারে। কেন ভালো হতে পারে? কারণ দেবাশিস ধর প্রার্থী হওয়ার পর থেকেই তৃণমূলের একটা অভিযোগের সুবিধে ছিল যে শীতলকুচি কাণ্ডে যেহেতু তিনি অন্যতম অভিযুক্ত, এবং সেই ক্ষেত্রে সেইটা ভেবেই বোধহয় বিজেপি দেবতনু ভট্টাচার্য, যিনি দলের পুরনো কর্মী, যদি তিনি মাঝে বেরিয়ে গিয়ে হিন্দু সংহতির রাজ্য সভাপতি হয়েছিলেন, কিন্তু পরে আবার ফিরে আসেন এবং 2021-এ অ্যাসেম্বলি ইলেকশনে প্রার্থী ছিলেন, তাকে আবার ফিরিয়ে আনলো বিজেপি। আর যদি আপনি বলেন যে এটা অনেকটা হাইপোথেটিক্যাল কথাও তো হয় রাজনীতিতে, আমি বলছি এটাও কি বিজেপির কোনো কৌশল? না, বিজেপির কৌশল কিনা জানি না, কিন্তু আমি দুটো জিনিস বলবো যে বিজেপির যেটা সমস্যা হচ্ছে, বিজেপিকে একবার আসানসোলের প্রার্থী বাতিল করতে হচ্ছে। গতবারের নির্বাচনেও কিন্তু রানাঘাট কেন্দ্রে সেম প্রবলেম মুকুটমণি অধিকারী হয়েছিল, যে মুকুটমণি এবার শিবির বদলে একদম তৃণমূলের প্রার্থী হয়েছেন, এবং সেক্ষেত্রেও কিন্তু ডামি প্রার্থী জগন্নাথ সরকার তুলনায় বেটার পারফর্ম করেন এবং সবচেয়ে বেশি ভোটে দক্ষিণবঙ্গ থেকে জিতেছিলেন। ফলে আমরা এখনো জানি না যে এটা বিজেপির জন্য সাপে বর হলো কিনা। কিন্তু বিজেপির ওই জেলায় বিজেপির নিজেদের মধ্যেই একটা ক্ষোভ রয়েছিল দেবাশিস ধরকে নিয়ে, যে জেলার দুধকুমার মণ্ডল বা অন্য কেউ প্রার্থী হননি কেন। আমি তো সেটাই বলছি যে হতে পারে যেটা সাপে বর হলো, কারণ দেবাশিস ধর থাকলে তৃণমূলের পক্ষে তাকে আক্রমণ করা যতটা সহজ ছিল। দেবতনু ভট্টাচার্য পুরনো কর্মী, আপনি বলছেন বিজেপি কর্মীরাও মেনে নিতে পারেন? আমার ধারণা দেবতনু বেটার ক্যান্ডিডেট হবে, এটা আমার জায়গা থেকে আমার অবজারভেশন। তোমরা কি এর মধ্যে ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করবে? না, আমরা তো প্রথম দিন থেকেই বলেছি যে বিজেপির সাংগঠনিক অবস্থা যেমন দুর্বল, তার পাশাপাশি বিজেপি প্রার্থী খুঁজে পায়নি বিভিন্ন জায়গায়। বারবার আমরা দেখেছি বিজেপির এই নাস্তানাবুদ হওয়াটা খুব স্বাভাবিক ছিল। বাংলায় বিজেপির ক্যাডার নেই, বাংলায় বিজেপি বাংলা দখল করতে এসেছে ইডি, সিবিআই, এনআইএ এর ভরসায়। আর দেবাশিস বাবুর ক্ষেত্রে আমার যেটা মনে হচ্ছে, ধর্মের কল বাতাসে নড়ে। উনি যে কর্মকাণ্ড করে বিজেপিতে এসে হিরো হয়েছিলেন, ওনার বোধহয় সেই স্বাদ পূরণ হলো না। এবং 4র্থ দফায় নির্বাচন খুব সম্ভবত বীরভূমে, এতে আমরা অনেকটা নিশ্চিতভাবে এগিয়ে গেলাম। বিজেপির দিশেহারা ছবিটা সারা বাংলার সামনে আবার স্পষ্ট হয়ে গেল। বিজেপির দিশেহারা ছবিটা সারা বাংলার সামনে স্পষ্ট হয়ে গেল। তৃণমূল দাবি করছে। আর প্রধানমন্ত্রী আজকে কি বললেন? প্রধানমন্ত্রী দাবি করলেন প্রথম দফার ভোটে তো হাফ শেষ হয়ে গেছিল, এবার বিরোধীরা একবারে ফুল শেষ হয়ে গেল এই দফার নির্বাচনে। কি করে?
এই তৃণমূলের এই কনফিডেন্স আমরা 2019 সালে রানাঘাটে, যেটা সুমনদা একদম কারেক্টলি পয়েন্ট আউট করলেন, দেখেছিলাম যে 16 দিন আগে প্রার্থী জগন্নাথ সরকার চেনাতেই ভুলে যাবে, দেওয়াল লিখতে লিখতেই 16 দিন কেটে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় রানাঘাটে দাঁড়িয়ে বলেছিলেন প্রার্থীর নাম আগে ঘরে ঘরে চেনাক, তারপর ঘর চেনা তো বাদ দিন, প্রার্থীর নাম গোটা দেশ চিনে গেল। এইবারও তাই হবে। তৃণমূল কংগ্রেসের এই যে একটা ট্রিক, যে আমি প্রসূন বন্দ্যোপাধ্যায় 12 ঘন্টার মধ্যে তার রেজিগনেশন অ্যাকসেপ্ট হয়ে এনওসি দিয়ে দেয়, অথচ বিজেপির প্রার্থী হলে তিনি 96 ঘন্টা আগে পাঠালে এত 2 সপ্তাহ ধরে সময় পেল এনওসিটা আটকে যেন জিতে যায়। কারণ জানে কেষ্ট মণ্ডল যে দুর্নীতি করেছে, কেষ্ট মণ্ডল যে ওখানে লুঠের রাজত্ব করেছে এবং শতাব্দী রায় কাজ করেনি, সেটা আমরা নয়, জায়গায় জায়গায় তৃণমূলের পঞ্চায়েত সদস্যরা বলেছেন, আপনারাও দেখিয়েছেন বিক্ষোভ। তো সেই জায়গায় রানাঘাট দাঁড়িয়ে দিয়ে এটা কি মলম দেওয়া যাবে? দেবাশিস ধর কি ধাক্কা নয় বিজেপির পক্ষে? তৃণমূল চেয়েছিল ধাক্কা দেওয়ার জন্য, কিন্তু 4 জুন আপনার যখন ব্যালট বক্স খুলবে দেখবেন ধাক্কা তৃণমূল কংগ্রেস পাচ্ছে। রানাঘাটে যেভাবে নাস্তানাবুদ হয়েছিল তৃণমূল কংগ্রেস, বীরভূমে এবার তাই সেই পরিণতি হবে। এই কথা বলবো যে জগন্নাথ সরকারকে সারা দেশ চিনেছে বলছে, তার কাজের জন্য নয়, সেটা শিয়ালদা স্টেশন সংক্রান্ত ঘটনার জন্য। আমার মনে হয় রানাঘাটের মানুষ এবার তার জবাবটা দেবে। কলতান, এক হচ্ছে বীরভূম নিয়ে যদি ধরি, আজকে তো আলোচনা হচ্ছে বালুরঘাট, রায়গঞ্জ, দার্জিলিং, কিন্তু বীরভূমে যেহেতু এরকম একটা ঘটনা ঘটলো, কেষ্ট যাওয়ার পরে, কেষ্ট এখন তিহার জেলে, কেষ্টবাবু যাওয়ার পরে তৃণমূল কংগ্রেসকে কোর কমিটি করতে হয়েছে এবং সেখানেও যাতে গোষ্ঠীদ্বন্দ্ব না হয় তার জন্য বারবার পড়ে থাকতে হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়কে। আর এবার বিজেপি এই রকম প্রার্থী নিয়ে দোলাচল, কিভাবে দেখছো বিষয়টা? এই বিজেপিতে যারা যোগ দিয়ে প্রার্থী টার্থী হচ্ছেন, তারা সবাই সরকারি গুরুত্বপূর্ণ দায়িত্ববান পদে থাকার সময়ে বিজেপির সাথে এই যে যোগাযোগটা, এইটা এক্সপোজ হয়ে যাওয়াটা মনে হয় ভালো হচ্ছে না। একই কথা তৃণমূল সম্পর্ক বলা যায়, মালদায় তাদের প্রার্থীও। তাহলে এই সমস্ত ক্ষেত্রে যেগুলো মানে ইনস্টিটিউশন যেগুলো থাকে, কোর্ট, পুলিশ ইত্যাদি ইত্যাদি, এই সবের ক্ষেত্রে মানুষের যে ভরসাটা থাকে, সেই ভরসাটা নষ্ট হয়ে যাচ্ছে কার্যত। এটা হওয়া উচিত নয়, এক। আর দ্বিতীয় কথা হচ্ছে যে কে এনওসি পাবেন আর কে এনওসি পাবেন না, এটা যেমন আগে থেকে বিচার করা উচিত ছিল, তেমনি আমার মনে হয় যে কিছুক্ষণ আগে কথা হচ্ছিল না যে এদের প্রার্থী নেই, ওদের দলে লোক নেই। তৃণমূল এবং বিজেপি দুটো দল মিলিয়ে 11 জন এরকম প্রার্থী আছেন যারা আগের বার নির্বাচনে অন্য সিম্বল নিয়ে জিতেছিলেন, এবার নির্বাচনে দাঁড়িয়েছেন অন্য সিম্বল নিয়ে। এমনকি আজকে যে রায়গঞ্জে ভোট হচ্ছে, তৃণমূল আর বিজেপির প্রার্থী, আমি মাঝে মধ্যে ভুলে যাচ্ছি যে আগের নির্বাচনে কোন সিম্বলে ছিলেন, পরেরটা 3 কোন প্রার্থী symbol। দল বদলু। হ্যাঁ, আমি একটু যোগ করি সেক্ষেত্রে কলতানকে, সেটা হচ্ছে রায়গঞ্জ ইউনিক। রায়গঞ্জে যিনি তৃণমূলের প্রার্থী তিনি অ্যাসেম্বলি জিতেছিলেন বিজেপির ঠিক। টিকিটে। যিনি বিজেপির প্রার্থী তিনি কিছুদিন আগে অবধি পুরসভার। গান্ধীজির নামে স্লোগান দিতেন, এখন হয়তো গডসের নামে স্লোগান দিচ্ছেন, কার্তিক পাল। আরো ইউনিক হচ্ছে যিনি কংগ্রেসের রামস। প্রার্থী, মানে যাকে কলতানরা সমর্থন করছেন, তিনি কিছুদিন আগে অবধি ফরওয়ার্ড Forward ব্লকে block ছিলেন, সেখান থেকে বেরিয়ে নিজের মঞ্চ গড়েছিলেন। না, এখানে আমি একটা কথা বলি যে এই যে দল বদল, এটা দেখে আসছে মানুষ 2011 সাল থেকে বা তারপর থেকে ঘন ঘন দেখে আসছে। এরা কটাক্ষ করে, সিপিআইএম কটাক্ষ করে, কংগ্রেস কটাক্ষ করে, ভোটারদের মধ্যে কোনো প্রভাব পড়ে? না, আমার সেটা মনে হয় যার প্রভাব পড়ে না। কেন প্রভাব পড়ে না, আর একটা উদাহরণ দিই, যেটা কলতান এবং মানে তৃণমূলের জন্য খুব ইন্টারেস্টিং। শিলিগুড়িতে একটা মিছিল হয়েছে রামনবমীতে, মিছিলটা লিড করছিলেন বিজেপির প্রার্থী রাজু একদম বিস্তা। তৃণমূল কংগ্রেস পাপিয়া এক পাশে শঙ্কর ঘোষ, যার মানে এই আমার মতো পাঞ্জাবিটা গুটলে এখনো চে গুয়েভারার উল্কিটা দেখা যাবে, সেটা গুটিয়ে উনি মাথায় একদম মানে মানে উষ্ণিস পরে হাতে তরবারি নিয়ে নেমেছেন, পাশে পাপিয়া ঘোষও ছিলেন। সো দ্য এন্টায়ার সিনারিও ইজ মানে কমপ্লিট। তৃণমূল কংগ্রেসের জেলার সভানেত্রী। হ্যাঁ, আমি বলতে চাইছি পশ্চিমবঙ্গে আর দল বদলটা কিন্তু ইস্যু নয়, ইস্যু হচ্ছে একমাত্র যে ভোটের সময় আপনি কিভাবে পারফর্ম করতে পারছেন। এই ভোটের সময় পারফরমেন্স কিরম হচ্ছে? দার্জিলিং যদি ধরি, দার্জিলিং এ রাজু বিস্তা আগেরবার নিয়ে 4 লাখে, আগেরবার 4 রাজু লাখে, বিস্তা নিয়ে এবার পরিবর্তন আছে। আগেরবার 4 লাখে ওকে, জিতেছিলেন, এবার এবার পরিবর্তন 5 আছে লাখে তো, জিতবে। এবার পরিবর্তন আছে তো, অনেক ঘোটালা আছে, বরফ অনেক গলে গেছে। সেই বরফ গলার মধ্যে দিয়ে বিষ্ণুপ্রসাদ শর্মা উঠে এসেছেন, বিষ্ণুপ্রসাদ শর্মার জায়গায় হর্ষবর্ধন শৃঙ্গলা উঠে এসেছিলেন, রাজু বিস্তা ভূমিপুত্র নন, এই অভিযোগও বারবার করে আসা হয়েছে। তো তৃণমূল কংগ্রেস বলছিল আমাদের প্রার্থী নেই ইত্যাদি ইত্যাদি প্রভৃতি ইত্যাদি কথা। তো আজকে তো আপনিই বলছেন এতগুলো নাম, তার মানে প্রার্থীর অভাব নেই। কোন আর দল তারপর বেশি? এবার দাঁড়াও না,
আর তারপর দ্বিতীয় কথা, আপনি পারফরমেন্সের কথা বলছেন। প্রথম দফা 3-0 বিজেপি এগিয়ে, দ্বিতীয় দফা আজকে শেষ হবে 6-0 বিজেপি এগিয়ে থাকবে। আর দার্জিলিং এর কথা বলছেন, আচ্ছা। দার্জিলিং এর কথা বলছেন, কংগ্রেস বলেছিল না বিনয় তামাং, ওই অধীর চৌধুরী গিয়ে বিনয় তামাং আমাদের, দার্জিলিং এবার আমাদের, বিনয় তামাং কি হলো? Okay. সুতরাং সব অঙ্ক একদিকে বেশ চলে বেশ, আসবে, আমি সবার কাছে পদ্ম ফুলে আসবো, দার্জিলিং। সবার কাছে আসবো, কিন্তু যেটা বলছিলাম যে